নমস্কার, সিএনএ স্বাগত। আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। আমি মণিময় রয়েছে আপনাদের সঙ্গে। জাপানি ভাষায় একটা শব্দ রয়েছে হিবাকুশা। ব্যাকরণগতভাবে এর আক্ষরিক অর্থ বোমা আক্রান্ত ব্যক্তি বা তেজস্ক্রিয়তায় আক্রান্ত মানুষ। কিন্তু ইতিহাসের পাতায় এবং মানব জাতির চেতনায় এই শব্দটির ওজন সাধারণ কোনো শব্দকোষ দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। হিবাকুশা কোনো সাধারণ পরিচিতি নয়, এটা পারমাণবিক সহিংসতার এক জীবন্ত দলিল। আজ 9 অগস্ট নাগাসাকি দিবস। মানব সভ্যতার ইতিহাসে দিনটি এক গভীর বেদনা এবং সতর্কতার প্রতীক। 1945 সালের অগস্ট মাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ লগ্নে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক জাপানের দুটি শহর হিরোশিমা এবং নাগাসাকিতে এই পারমাণবিক বোমার যে তাণ্ডব লীলা, যারা অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন তাদেরকে বলা হয় হিবাকুশা। কিন্তু তারা কি সত্যিই বেঁচে গিয়েছিলেন, নাকি এক জীবন্ত মৃত্যুর অভিশাপকে সঙ্গী করে কাটিয়ে দিয়েছেন একের পর এক দশক? দীর্ঘ 7 দশকেরও বেশি সময় ধরে এই হিবাকুশারা নীরবে লাঞ্ছনা এবং শারীরিক যন্ত্রণাকে সঙ্গী করে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছে। 2024 সালে এসে বিশ্ব দরবারে তাদের এই ত্যাগকে সর্বোচ্চ স্বীকৃতি দিয়েছে। নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে হিবাকুশাদের সংগঠন নিহন হিদানকিওকে। কিন্তু প্রশ্ন হলো, আজ যখন 80 বছর অতিক্রম করতে চলেছে সেই ভয়াবহ ঘটনার, তখন কি বিশ্ব সত্যি শিক্ষা নিয়েছে, নাকি আধুনিক ভূ রাজনীতি আমাদের ঠেলে দিচ্ছে আরো একটা পরমাণু প্রলয়ের দিকে? আজকের বিগ স্টোরিতে আমরা তাই বিশ্লেষণ করব হিবাকুশাদের ইতিহাস, তাদের শারীরিক এবং সামাজিক যন্ত্রণা, বিজ্ঞানীদের গভীর অনুশোচনা এবং সম্প্রতি হিরোশিমার ধ্বংসস্তূপ থেকে আবিষ্কৃত এমন এক অলৌকিক ধাতুর গল্প যা আধুনিক বিজ্ঞানকে নতুন করে ভাবতে বাধ্য করছে। আসুন তাই ফিরে যাই 1945 সালের সেই অভিশপ্ত দিনগুলোতে। 6 অগস্ট 1945 সকাল 8:15। হিরোশিমার শান্ত আকাশের বুক চিরে নেমে আসে লিটল বয়, একটি ইউরেনিয়াম সমৃদ্ধ পারমাণবিক বোমা। বিস্ফোরণের তীব্রতা ছিল প্রায় 20,000 টন টিএনটির সমতুল্য। মুহূর্তের মধ্যে এক নিমিষে ছাই গোটা শহর। তার ঠিক 3 দিন পর 9 অগস্ট নাগাসাকির ওপর নিক্ষেপ করা হয় প্লুটোনিয়াম সমৃদ্ধ পারমাণবিক বোমা ফ্যাটম্যান। হিরোশিমা, যার আনুমানিক মোট জনসংখ্যা 3,50,000, তাৎক্ষণিক এবং বছর শেষে নিহতের সংখ্যা 1,40,000, যা মোট জনসংখ্যার 40%। আহতের সংখ্যা 80,000। নাগাসাকি, আনুমানিক মোট জনসংখ্যা 2.5 লক্ষ, নিহতের সংখ্যা 74,000 এবং আহতের সংখ্যা 80,000। এই পরিসংখ্যানগুলো কিন্তু শুধু সংখ্যা নয়, এক একটি ছাই হয়ে যাওয়া পরিবারের গল্প। রেড ক্রস তাদের তথ্য অনুযায়ী হিরোশিমা শহর জুড়ে কর্মরত ডাক্তার এবং নার্সদের 90% বিস্ফোরণের মাত্র কয়েক ঘন্টার মধ্যে নিহত হন অথবা মারাত্মকভাবে আহত হয়ে চিকিৎসা দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেন। ভাবুন আর চিন্তা করে একবার দেখুন, যখন হাজার হাজার মানুষ, তাদের শরীর, তাদের চামড়া ঝলসে গিয়ে তারা তৃষ্ণায় হাহাকার করছেন, তখন তাদের এক ফোঁটা জল বা সামান্য ব্যান্ডেজ দেওয়ার মতন কোনো চিকিৎসক বেঁচে ছিলেন না। কিন্তু হিবাকুশাদের জনসংখ্যা তাত্ত্বিক গঠন পর্যবেক্ষণ করলে একটা বিশেষ সত্য সামনে আসে। বোমা হামলার সময় এই শহরগুলোতে 20 থেকে 30 বছর বয়সী পুরুষদের উপস্থিতি ছিল অস্বাভাবিক রকম কম। কেন বলুন তো? কারণ অধিকাংশ যুবকেরই ঠাঁই হয়েছিল যুদ্ধের ময়দানে, সীমান্ত বা সামরিক ঘাঁটিতে। এর করুণ বাস্তব ফলাফল কি দাঁড়িয়েছিল? শহরগুলোতে যারা উপস্থিত ছিলেন এবং যারা পারমাণবিক হামলার শিকার হলেন, তাদের সিংহভাগই ছিলেন অসহায় নারী, নিষ্পাপ শিশু, কিশোর এবং প্রবীণ নাগরিক। হিসেব বলছে 1945 সালের শেষ নাগাদ পারমাণবিক বিস্ফোরণে নিহতদের মধ্যে অন্তত 38,000 ছিল নেহাতি শিশু ও কিশোর। হামলার পর জাপানের ওপর কায়েম হয় মার্কিন দখলদারিত্ব, গঠিত হয় সুপ্রিম কমান্ডার ফর দ্য অ্যালাইড পাওয়ার্স 1945 থেকে 1952 পর্যন্ত। 1947 সালের নভেম্বরে মার্কিন পরমাণু শক্তি কমিশন বা অ্যাটমিক এনার্জি কমিশনের মাধ্যমে এবং ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেসের অর্থায়নে প্রতিষ্ঠিত হয় অ্যাটমিক বোমা ক্যাজুয়ালিটি কমিশন
সংক্ষেপে যার নাম ABCC। পরবর্তীতে যা RERF অর্থাৎ RERF, তার উদ্দেশ্য কি ছিল বলুন তো? পারমাণবিক বিকিরণের স্বাস্থ্যগত প্রভাব পর্যবেক্ষণ করা। কিন্তু এই কমিশন জাপানের কোনো আইন দ্বারা পরিচালিত বা সমর্থিত ছিল না। বিশ্বজুড়ে সমালোচকরা ABCC-কে অভিহিত করেছিলেন এক গবেষণা উপনিবেশ সেই হিসেবে। কেন এই কঠোর সমালোচনা? কারণ পারমাণবিক বিস্ফোরণে বেঁচে যাওয়া হিবাকুশাদের কেবল গিনিপিগের মতন তীব্র গবেষণায় তাদের বস্তু বানানো হয়েছিল। তাদের রক্ত পরীক্ষা করা হয়েছে, শরীরের ক্ষত মাপা হয়েছে, কিন্তু তাদের সুস্থ করার কোনো ন্যূনতম চিকিৎসার সহায়তা বা মানবিক কর্মসূচি ওই কমিশনের অধীনে রাখা হয়নি। ABCC-র লাইফ স্প্যান স্টাডি অর্থাৎ LSS, তার থেকে যে তথ্য সামনে আসে তা শিউরে ওঠার মতো। তাৎক্ষণিকভাবে যারা মারা গিয়েছিলেন তাদের 15% মৃত্যুর কারণ ছিল তেজস্ক্রিয় বিকিরণ বা রেডিয়েশন। পারমাণবিক বিস্ফোরণের ঠিক পরের মুহূর্তে আকাশ থেকে ঝরে পড়েছিল বিষাক্ত কৃষ্ণ বৃষ্টি বা ব্ল্যাক রেন। এই তেজস্ক্রিয় বৃষ্টিতে ভিজেছিলেন হিরোশিমার বাইরের গ্রামের অন্তত 9,500 জন মানুষ। কয়েক দশক ধরে এই মানুষগুলো এবং তাদের উত্তরসূরিরা ভুগতে থাকেন কেউ লিউকোমিয়া, কেউ থাইরয়েড ক্যান্সার, কেউ জটিল অর্গান ফেলিওর বা বিরল সমস্ত জেনেটিক ব্যাধিতে। শারীরিক যন্ত্রণার চেয়েও বোধহয় ভয়ঙ্কর ছিল সামাজিক যন্ত্রণা। পারমাণবিক বিকিরণের ভয়াবহতা হিবাকুশাদের সমাজচ্যুত করে ফেলেছিল। জাপানি সমাজে তাদের দেখা হতো এক অদৃশ্য সংক্রামক ব্যাধির বাহক হিসেবে। তেজস্ক্রিয়তার ভয়ে কেউ কোনো হিবাকুশাকে বিয়ে করতে চাইত না। এমনকি হিবাকুশদের যে সন্তান, তাদের সাথেও সাধারণ মানুষের বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে তারা অস্বীকার করত। গর্ভবতী হিবাকুশারা জন্ম দিতেন এমন সমস্ত শিশুদের যাদের কারোর চোখ ছিল না, অঙ্গ প্রত্যঙ্গ বা মস্তিষ্কের বিকাশ ঘটেনি। ধাত্রীরা কুকুরে গিয়ে ফিস ফিস করে বলতো দানব শিশু। অনেক সন্তানকে সমাজ বা পরিবারের ভয়ে গোপনে রাখা হতো। অনেকে স্থান পেত ওই অনাথ আশ্রমে। হিবাকুশাদের ত্বকের ওপর জেগে ওঠা কেলয়েডের মোটা দাগগুলো হয়ে উঠেছিল এই পারমাণবিক সহিংসতার চিরন্তন চিহ্ন। 1952 সালে বিশ্বখ্যাত লাইফ ম্যাগাজিন যখন প্রথমবার হিবাকুশাদের পোড়া ক্ষতবিক্ষত দেহের ছবি জনসমক্ষে আনেন, তখন বিশ্বজুড়ে তোলপাড় তৈরি হয়ে যায়। কিন্তু এই অবর্ণনীয় দুঃখকে শক্তিতে রূপান্তরিত করেছিলেন হিবাকুশারা। 2024 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়ে তাদের সংগঠন নিহন হিদানকিও, তার আইনজীবী সেতসুকো থারলো এক ঐতিহাসিক বক্তব্য রাখেন। তিনি স্পষ্ট ভাষায় বিশ্বকে বলেছিলেন, আমরা এখানে ভুক্তভোগী হিসেবে দয়া ভিক্ষা করতে আসিনি। আমরা ইতিহাস এবং তার বাস্তবতার এমন এক সাক্ষী হিসেবে দাঁড়িয়েছি যা মানব জাতি যেন আর কোনোদিন পুনরাবৃত্তি না করে। ইতিহাসের অন্যতম ট্র্যাজিক সত্য হলো, যারা এই সর্বনাশা শক্তি সৃষ্টিতে ভূমিকা রেখেছিলেন বা এর দায়িত্বে ছিলেন, তারা নিজেরাই পরবর্তীতে অনুশোচনার আগুনে দগ্ধ হয়েছে। ইউরোপে মিত্রবাহিনীর সুপ্রিম কমান্ডার এবং পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডুয়াইট ডি আইজেনহাওয়ার, তার বেশ কিছু সাক্ষাৎকার আমরা পেয়েছি যেখানে প্রকাশ্যেই তিনি স্বীকার করেছিলেন যে তিনি জাপানে পারমাণবিক বোমা ফেলার কঠোর বিরোধী ছিলেন। তার মতে, এক এক করে আসি আপনাদের সামনে। জাপান